জানার মধ্যেও অনেক কিছু না জানা থেকে থাকে, সেই বিষয়গুলো আমি একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। অদ্বৈত কীর্তিবাস ভূমির সুযোগ্য কীর্তি সন্তান অধ্যাপক ডক্টর দীনবন্ধু বিশ্বাস, শান্তিপুর নিবাসী। বর্তমানে তিনি কানলা কলেজের সহকারী অধ্যাপক এবং আমরা জানি হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় হয়েছেন, সেখানকার তিনি অতিথি অধ্যাপক। এটা তার প্রাথমিক একটা পরিচয় বটে। কিন্তু এর পাশাপাশি তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয় সাহিত্য এবং সাহিত্য বিভাগ থেকে ভাষা বিজ্ঞান নিয়ে তিনি গবেষণা করেছে। এটাও তার প্রাথমিক শিক্ষার মধ্যে বা শিক্ষা সংক্রান্ত বিষয়ের মধ্যে গতানুগতিক আমরা ধরি। কিন্তু এর পাশাপাশি যে বিষয়টা আমরা জানি না অনেকেই, সেটা হচ্ছে তিনি কলকাতা সরস সমিতি থেকে 2004 সালে কিন্তু শরৎচন্দ্র মেধা পদক প্রাপ্ত হন। শুধু তাই নয়, তিনি লেখক মহলে বা কবি মহলে বিশেষ পরিচিত একজন লেখক বা কবি সাহিত্যিক। তার বিশেষ করে রিসেন্ট তোরা জানতে পারবি বা পেয়েছিস হয়তো কেউ কেউ, পাঠকের পত্র হারানো মানিক বলে তার একটা দীর্ঘ উপন্যাসের শৈলীতে লেখা একটা দারুণ মনস্তত্ত্ব এবং বলবো জীবনীমূলক একটা সাহিত্য প্রকাশিত হয়েছে। তার পাশাপাশি তিনি লিখে চলছেন প্রচুর কিছু। আর আমাদের একটা গোড়াগাগনি বলে বগুড়া থেকে একটা পত্রিকা বের হয়, তার তিনি সম্পাদক। আর তিনি যে কত কবিতা লিখেছেন, সেগুলো মানে এতে আনে। কারণ আমি রিসেন্ট তোর নলডুগারি থেকে একজনের বাড়ি গেছিলাম, দেখলাম 1000 বছরের ওরা একটা বই বের করেছে। তাতে খুলতে খুলতে দেখলাম যে দীনবন্ধু বিশ্বাস। তারপরে খোঁজ নিতে নিতে দেখলাম যে এই দীনবন্ধু বিশ্বাসই লেখা, এবং সুন্দর সুন্দর তিনি কবিতা লেখেন। আর সর্বোপরি তোরা আজকে তোদের ভাগ্যটা হয়তো সাথ দিল না, তাই নাহলে তিনি একজন সুযোগ্য সুগায়ক এবং নাট্যকার বটে। কিন্তু তোদেরকে আমি ভেবেছিলাম যে স্যারকে দিয়ে একটা গান শুনিয়ে নেব, সেই ভাগ্যটা তোদের সাথ দিল না। স্যারের আজকেই গলাটা একটু বসে গেল। হ্যাঁ, আমি স্যারকে বললাম যে আপনি অন্তত আপনার বিষয়টা ধীরে ধীরে আস্তে আস্তে বলুন, কারণ ওরা উপকৃত হবে এবং ওদের জীবনে পাথেও থাকবে। বিশেষ করে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে যারা আছিস তাদের অসুবিধা নেই, তারা স্যারের সঙ্গে পরিচিত। কিন্তু কলকাতা রবীন্দ্র ভারতী এবং বিশেষ করে আমার কলেজ সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন্সের ছাত্রীরা এই বিষয়টা জানে না। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে স্যারকে দিয়ে একটা সুন্দর গানও গাইয়ে নেবো শেষ পর্যন্ত, কিন্তু সেটা সম্ভব হবে না। যাই হোক, এই স্যারের যে বিষয়, সেই বিষয়ে স্যার একদম গবেষণা ধর্মী বিষয়গুলো নিয়েই তিনি আলোচনা করবেন, এবং তিনি এই বিষয়েই স্পেশালিস্ট, যাকে বলে দক্ষ। সেই সুদক্ষ একজন ব্যক্তির কাছ থেকে তোরা এই বিষয়ে জটিল বিষয়টা যে কত সহজে বোঝা যায় বা জানা যায় সেটা তোরা জেনে নে, বুঝে নে। হ্যাঁ, এবং আমি এই বলেই স্যারের হাতে মাইক্রোফোন দিয়ে দিচ্ছি এবং স্যার এই বিষয়টা নিয়ে আলোচনা করুক। তোরা ধীরে সুস্থে শোন, এবং কোনো কিছু অসুবিধা হলে তোরা সেইটা নোট করে রাখবি, স্যারকে দিয়ে সেটা শেষে জিজ্ঞাসা করবি, স্যার তার সমাধান সূত্র খুঁজে দেবে। ঠিক আছে? সবাই তাহলে মনোযোগ দিয়ে শোন। আর স্যার আপনি তাহলে শুরু করুন। শুরুর আগে যেটা হয়ে গেল, যে আমি যা ভেবেছিলাম তার থেকে আরও ভয়ঙ্কর হলো। অনুজ অধ্যাপক, তোমাদের এই দীর্ঘ 1 মাসের যে মনন চর্চা, জ্ঞানের চর্চা, তার যে কোঅর্ডিনেটর, তিনি যেভাবে আমাকে উপস্থাপন করলেন, ওইরকম কিছু নয়। যারা আমার কাছে বড় কিছু না, আসলে অনুজ। আর সব থেকে বড় কথা, বড় মনের মানুষও। তাই অন্যের যা কিছু ভালো সেইটা স্বীকার করা, আসলে এটা আমাদের চৈতন্য দেবের কাছে প্রাথেয়। আমি প্রথমে এমন একটি ভালো উদ্যোগ নেওয়ার জন্যে সরোজিনী নাইডু কলেজের কর্তৃপক্ষ, অধ্যক্ষা এবং ওখানের যে কমিটি, তাদেরকে আমি
আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সমস্ত অধ্যাপিকাদের প্রণাম জানাই, আমার যারা বয়োজ্যেষ্ঠ। আর ভাতৃপ্রতিম অধ্যাপক অর্জুন, ওর কাছে আমি শিখে চলেছি, ওর বিনয়, ওর চিন্তা চেতনা, ও ভালো পড়ায়। হ্যাঁ, আমার গলাটা আজকে একটু বিট্রে করেছে বটে, এটা আমার খুবই দুর্ভাগ্য। আজকে আমি অনেক নতুন ছাত্রছাত্রী, মানে আমিও শিখছি, আমি সেই অর্থে আমার ছাত্রছাত্রীদের আমি সহ পাঠক, আমি সহকর্মীর মতোই ভাবি, কারণ তোমরা যারা ওপাশে বসে আছো তারাই কয়েক বছরের ব্যবধানে এই জায়গাটায় আসবে। সেই শ্রদ্ধাটা চিরকাল যেন তোমাদের প্রতি আমার অন্তত থাকে। আমি কখনোই তোমাদের যেন এটা না ভাবতে পারি আমি শিক্ষক আর তোমরা ছাত্র। তোমরা শিশু চারা গাছ, বটবৃক্ষ হবে, আর আমরা মাঝারি বা নিম্নমানের বৃক্ষ হয়ে তোমাদের পায়ের কাছে লুটব। এটা খুব স্বতঃসিদ্ধ মন থেকে বললাম। যাকে আবার আমরা একটু বিষয়ে ঢুকি। আমার এই গলাটা ঠিক এমনটি নয়, তোমরা যেমনটি শুনছো। আমি তোমাদের আন্তরিক অনুরোধ করব, যারা অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার কথা শুনবো বলে বসছো, যদি একটু ক্ষমা ঘেন্না করে কিছুক্ষণ সময় আমার সঙ্গে সাথ দাও, আমার ভালো লাগবে। আমার বিষয় নির্বাচন করা হয়েছে শৈলী বিজ্ঞানের দৃষ্টিতে ভাষা বিজ্ঞান বা ভাষা চর্চা। অনুজ কোঅর্ডিনেটর অধ্যাপক অর্জুন বলছিল যে আমরা এখানে যারা আছি সবাই ছাত্র স্থানীয়, তাই আমি চেষ্টা করব তোমাদেরই মতো করে আমার অল্প জানা বিদ্যা গণ্ডিবদ্ধতা থেকে খুব যেটুকু আমি জানি, আমার উপর বলবো না, আসলে আমি এটুকুই জানি হয়তো, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমি বলবো যে এই আলোচনাতে আসলে এটা যেন একটা পাঠচক্রের মতো, তোমরাও যেন তোমাদের সমস্ত কোশ্চেনগুলো আমাকে বলতে পারো, আমাতে তোমাতে মিশেল করতে পারো। নামের পথ ধরে বিষয়ের গভীরে পদার্পণ করতে হয়, কারণ নাম তো আমাদের সেই সোপান যা বিষয় বা বস্তুর গভীরে ঢোকবার আলোকবর্তিকা। তা আজকের যে সেমিনার বলো, ক্লাস বলো, তার নামের দুটো পার্ট, শৈলী বিজ্ঞান আর ভাষা বিজ্ঞান। দুটোই বিজ্ঞান, আর শৈলী আর ভাষা দুটো বিশেষণ। আমি বলছি যে এই যে শৈলী বিজ্ঞান, ভাষা বিজ্ঞান, এইটা আমার তোমার বলবার কথা ছিল না, কারণ তুমি অনেক আগে থেকেই এই দুটো বিষয়ই জানো। কেমন করে জানো? এর মধ্যে এমন কেউ নেই যে আগে এই শৈলী শব্দটা শোনোনি। এই শৈলীর ইংরেজি নাম হচ্ছে স্টাইল। বুফো বলছিলেন স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ। এবার বলো তো বাবা, এই স্টাইল শব্দটি তোমরা কখনো কি শোনোনি? এই স্টাইল তো আড্ডার শব্দ। যখন বন্ধুরা একসঙ্গে আমরা কথা বলেছি, ক্লাসে গেছি, তোমরা গেছো, তোমরা তো এই কথাটা হামেশাই বলেছো যে এই স্টাইল মারিস না তো। আমি তোমাদের ভাষায় বলছি, আমি তোমাদেরই লোক, অত স্টাইলের কি আছে? জানিস তো অমুক স্যার খুব স্টাইলিস্টিক, এসব স্টাইলের যুগ, এসব নতুন স্টাইলের পোশাক, এই সমস্ত কথাগুলো আমরা শুনি এবং ব্যবহার করি। তাহলে আমরা জানি বলেই সেই শব্দের ব্যবহার করি, ঠিক কি না বাবা? আচ্ছা, এখানে আমি যাদের নাম দেখবো তাদের সঙ্গে একটু ইন্টারাকশন করবো। আমি এখানে নাম দেখছি অমিত। বাবা অমিত, আমি খুব খুব ভুল হ্যাঁ বলছি? স্যার। তুমি কি না স্টাইল স্যার। শব্দটি আগে কখনো শোনোনি? হ্যাঁ স্যার, আগে শুনেছি। হ্যাঁ, অর্থাৎ হোয়াট ইজ মিন বাই স্টাইল আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু জানান দিতে হয়তো সকলে পারি না। এই যে স্টাইলটা যখন সাহিত্যের অঙ্গনে এলো, স্টাইল সব ক্ষেত্রে রয়েছে, পোশাকের স্টাইল, ব্যবহারের স্টাইল, চলনের স্টাইল, বলনের স্টাইল, ব্যবহারের স্টাইল, কিন্তু আমাদের ওই যে পরবর্তী অংশ, ভাষার নিরিখে স্টাইল,
এ খুব বেশি দিনের চর্চার বিষয় নয় গো। স্টাইলটা চর্চা, আমি বলছি যাপনে আমাদের এই যে বিষয়ের চর্চা, সেটা খুব বেশি হলে 60-এর দশক থেকে শুরু হয়েছিল। তাহলে ওদিকে 40 আর এদিকে 20, মাত্র 60 বছর। কিন্তু তোমরা এটা শুনলে অবাক হবে যে এই যে শৈলী বিজ্ঞান যখন ভাষা বিজ্ঞানের প্রাঙ্গণে অঙ্গনে ঢুকে গেল, তখন ভাষা বিজ্ঞান আলোচনা পৃথিবীতে একটা নতুন দিশা পেল, মুখ পেল, উন্মুক্ততা পেল। এর আগে আমি এই কথাগুলো এই জন্যই বলছি, আমি নোন থেকে হয়তো একটু আননোন হচ্ছে, নোন থেকে আননোনের দিকে যাচ্ছে একটু পরে, যে এর মধ্যে তোমরা যে প্রথমে বলছিলাম গবেষক বসে আছো, ভাবী অধ্যাপক বসে আছো, তাই আজকে আমি তোমাদের পুঁথিগত যে সিলেবাস তার বাইরে নিয়ে যাওয়ার একটা চলো। নট অনলি মি, অ্যাকচুয়ালি তোমাদের যে উদ্দেশ্য কলেজের বা স্যারদের, সেটা তাই যে প্রচলিত গণ্ডির বাইরে তোমাদের গবেষক মন যেন তৈরি হয়। এই যে স্টাইল নিয়ে আলোচনা, শৈলী নিয়ে, এর আগে ভাষা বিজ্ঞান শুধুমাত্র ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, কালানুক্রমিক ভাষা বিজ্ঞান, তুলনামূলক ভাষা বিজ্ঞান, সর্বশেষ আঞ্চলিক ভাষা বিজ্ঞান, একটা নির্দিষ্ট অঞ্চল, এই দুটো একটা ক্ষেত্রের মধ্যে আবদ্ধ ছিল। যে মুহূর্তে এই শৈলী বিজ্ঞানের একটি দিক খুলে গেল, বহুধা বিস্তৃত হলো আমাদের ভাষার প্রাঙ্গণ। তোমাদের কোঅর্ডিনেটর অর্জুন, উনি জানেন যখন আমরা একই সঙ্গে বসে কোর্স ওয়ার্ক করছিলাম, তখন শ্রদ্ধেয় ভূতপূর্ব অধ্যাপক উদয় কুমার চক্রবর্তী আমাদের ক্লাস নিতে এসেছিলেন ভাষার উপরে। আমরা যখন পিএইচডির কোর্স ওয়ার্ক করছি, অর্জুন হয়তো নস্টালজিক হয়ে পড়বে, তখন উনি দায়িত্বের সঙ্গে একটি কথা বলেছিলেন, স্যার প্রফেসর উদয় কুমার চক্রবর্তী, যে ভাষা নিয়ে আসলে যে কাজে, যে আমি ভাষায় ডক্টরেট উপাধি পেয়েছি, অর্জুন বলছিলেন আসলে আমরা কেউ ভাষা বিজ্ঞানের নিয়ে আলোচনা করিনি, কাজ করিনি, আমরা আসলে কাজ করেছি ভাষার শৈলী নিয়ে। কারণ যা লেখা হয় বাবা, তা তো শৈলী, আর আমরা যা শ্রবণে শুনি সেটা ধ্বনি। তাহলে ধ্বনি নিয়ে তো আমরা কেউ কাজ করছি না, আমরা ভাষার রূপতত্ত্ব নিয়ে করছি, সিনট্যাক্স বাক্যতত্ত্ব নিয়ে করছি, এসবই তো বাবা তার শৈলী। অর্থাৎ আমি আমার প্রথম পর্বের আলোচনায় রাখতে চাইছি যে শৈলী বিষয়টা আসলে কি। শৈলী আসলে উপস্থাপনের নবত্ব, উপস্থাপনের বৈচিত্র্যতা। এবার আমি তোমাদের কাছে চলে যাই। দেখো, প্রকাশের ভঙ্গি শৈলীর অপর নাম। ধরো আমি একজনকে নাম কালেক্ট করি, অনিতা। হ্যাঁ স্যার। আচ্ছা বাবা, ধরো তুমি গলির মোড়ে কোনো এক সময় কোনো এক ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলে। এই দাঁড়িয়ে থাকতে দেখাটা তোমার এতটা ভালো লেগেছিল যে তুমি বাড়িতে এসে ডায়েরি লিখছো যে সেদিন ওই গলির মোড়টায় এক অসাধারণ মানুষ দাঁড়িয়েছিল, যাকে দেখে আমার এত ভালো লাগলো না। এই কথাটা তুমি লিখে তোমার বন্ধুকে দেখালে, থার্ড পার্সন, সেই বন্ধুকে, মানে ওই বন্ধুটা নয় যে দাঁড়িয়েছিল, তাকে তো তুমি চেনো না। সে দেখলো, দেখে বললো তাই, ভালো, রেখে দিল। ঠিক একই অনুভূতি হয়তো অমিতের হয়েছিল, ওই রাস্তার মোড়ে সে কোন একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। সে দেখে তার ভেতরের অনুভূতিটা সে তার মতো করে প্রকাশ করে লিখলো। তুমি একরকম লিখেছিলে যে কি যে দেখলাম অসাধারণ, সেই মানুষটি দাঁড়িয়েছিল। আর অমিত লিখলো, গলির মোড়ে দাঁড়িয়েছিলে, প্রথম যেদিন দেখলাম হৃদয় খাতার শুভ্র পাতায় তোমার নামটি লিখলাম। ও স্যার সত্যি সত্যি লিখেছিল অমিত? তোমরা হ্যাঁ সত্যি সত্যি ধরো, তুমি ধরে নাও বাবা, এটা তো আমরা লিখি বলি, হ্যাঁ অমিত সত্যিই লিখেছিল বলেই তো স্যার বললো। তাহলে এই যে দুজনের
বলবার ভঙ্গি কি এক না আলাদা বাবা? অনেকটা আলাদা স্যার। এই স্যার অনেক আলাদা মানে হচ্ছে শৈলীর প্রকাশ। অর্থাৎ ওই যে আগের মেয়েটি, তার যে প্রকাশের শৈলী আর অমিতের প্রকাশের শৈলী আলাদা। তাহলে আমি থার্ড পার্সন গবেষক, আমি এবার খোঁজবার চেষ্টা করলাম যে এই পরের লেখাটা অনেক বেশি আদরণীয় কোন কোন দিক থেকে। না এটা শুনতে ভালো লাগলো, গলির মোড়ে দাঁড়িয়েছিলে প্রথম যেদিন দেখলাম, হৃদয় খাতার শুভ্র পাতায় তোমার নামটি লিখলাম। ওই দেখলাম আর লিখলামের যে একটা ধ্বনি সৌকুমার্য অন্ত মিলে কানের ভেতর দিয়ে মরমে পশিল গো আকুল করিল প্রাণ। ঠিক এইরকম তো আমারও হয়েছিল। আমিও তো প্রথম প্রজন্মে প্রথম সেই মোড়ে সেই মানুষটাকে দেখে এই কথাটি বলতে চেয়েছিলাম। অমিতের মতো করে বলা হয়নি, তখন অমিতের বলাটা আমার হয়ে যায়। এই দেখো বাবা, সাহিত্য হয়ে গেল, সাহিত্যের সহিত বর্তমান। আগে যে মেয়েটি লিখেছিল সেটা ছিল তার, আর অমিত যেটা লিখলো সেটা অমিতের হয়েও সকলের হয়ে গেল। কিসের গুণে? স্টাইলিস্ট। এবার বলো বাবা, বুঝলে কিনা? কেউ একজন প্লিজ রেসপন্স নেই। হ্যাঁ স্যার। আমার কথাটা আসতে যাচ্ছে, আমি বুঝতে পারছি, একটু ধৈর্য ধরো। এই যে নতুনভাবে গবেষণা করবার যে একটা রাস্তা, তাহলে আমাদের গল্প আছে, কবিতা আছে, নাটক আছে, গান আছে, প্রত্যেকের শৈলী আলাদা, এবং তার মধ্যে আবার এক এক লেখক এক এক রকম ভাষায় কথা বলেন। তাই যারা পড়াশোনা করেন তোমাদের কোঅর্ডিনেটর স্যারদের মতো, তারা লেখা দেখেই বলতে পারেন, অধ্যাপক অর্জুন, যে এই লেখাটা মলাট না দেখে এই লেখাটা শরৎচন্দ্রের লেখা। ইটস অ্যাবসলিউটলি স্টাইল ফর শরৎচন্দ্র। আর এই লেখাটা ও দিনুদা, এটা অবভিয়াসলি রবীন্দ্রনাথ। কারণ অধ্যাপক রবীন্দ্রনাথের স্টাইল জানেন, শরৎবাবু স্টাইল জানেন। প্রত্যেকটা মানুষের বাবা নিজস্ব স্টাইল রয়েছে। যে সমস্ত অধ্যাপকরা তোমাদের পড়ান, যে প্রত্যেকটা অধ্যাপকের পড়ানোর ধরনটা তার মতো। দ্যাটস অ্যাকর্ডিং টু বুফো, স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ। এবার আমি ঢুকে পড়ি উৎসের সন্ধানে। যে স্টাইল নিয়ে আলোচনাটা কি সত্যি এই 50-60 বছর আগে শুরু হলো নাকি আগেও ছিল? সবেটাই কি পাশ্চাত্যই আমাদের শেখায় না পাশ্চেও ছিল? সেই আলোচনা করতে করতে উদয় কুমার চক্রবর্তী যেমন কাজ করছেন, স্টাইল নিয়ে কাজ করছেন, বিপ্লব চক্রবর্তী বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভূতপূর্ব অধ্যাপক কাজ করছেন, গিরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আরও অনেকে, তারা অনুধাবন করলেন যে আরে বাবা, এই স্টাইলটা তো আমাদের সাহিত্য সৃষ্টির প্রথম লগ্নে, যেখানে আমাদের প্রথম শ্লোক বলি, বাল্মীকি যখন সেই প্রথম শ্লোকের জন্মদাতা, সেই যে ক্রঞ্চ আর কঞ্চার যন্ত্রণার কথা, একটা ডালে বসে দুটো পাখি ক্রঞ্চ আর ক্রঞ্চি, তারা মিথুনে রত ছিল। তখন এক নিষ্ঠুর ব্যাধ তীরের ফলায় একটাকে হত্যা করলো। ডাল থেকে যখন নিচে পড়ছে একটা পাখি, আর তারই প্রিয়াসী ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে নিচে এসে ডানা ছাপটাচ্ছে, আর এই ডানা ছাপটানির দৃশ্য দেখে ব্যথাতুর হৃদয়ে বাল্মীকি বলে উঠেছিলেন, মা মা নিষাদ প্রতিষ্ঠাং তমাগম শাশ্বতী সমা ক্রঞ্চ প্রিয়া মিথুনাং দেখম বোধি কাম মোহিতম। এ ব্যাগ, তুই মানুষ নাকি? অর্জুনের ভাষায়, তুই মানুষ নাকি? এরা মিথুনের রত তত্ত্ব ক্ষতি করেনি, তুই এদের মারলি? এরা মিথুনের রত অবস্থায় তুই মারলি? আমি তো গভীর সাপ দিলাম, তুই সারা জীবন তিষ্ঠ হতে পারবি না। এই দুটো লাইন বলার পরে সে অবাকভাবে ভাবছে, কিমিদাং ময়া ইমা, আমি কি সৃষ্টি করে ফেললাম? প্রথম লাইনের একই শব্দ ছন্দ লয়, দ্বিতীয় লাইনের শব্দ ছন্দ লয়, এ কি অমায়িক বস্তু সৃষ্টি হলো? এরম বস্তু তো বাবা আগে শুনিনি। এই যে অন্যর অনুভূতির থেকে আলাদা, এই যে দ্যাটস টাইম।
বলে স্টাইলের জন্ম তো আমরাই দিয়েছি বাপ, পাশ্চাত্যের কাছে হাত পাততে যাব কেন? হ্যাঁ, আমাদের বাল্মীকির যে প্রথম শ্লোক বলা হয় সুখ থেকে জাত, সেটাই তো প্রথম স্টাইল। স্টাইল মানে যদি হয় নতুনভাবে প্রকাশ করা, অস্বীকার করতে পারো না। ওই যে ক্রঞ্চদের যন্ত্রণা দেখে আহ কি ব্যাধ, অসম্ভব ব্যাধ, এরম করে কেউ মারে, এটাও একরকম। যেটা আমি একটু আগে বলছিলাম, মেয়েটির ওই যে ভালো লাগা ছেলেটাকে দেখে তার অনুভূতি প্রকাশ, আর অমিতের অনুভূতি প্রকাশ, স্টাইলটা পাল্টে যায়। তাহলেই তো স্টাইল। গোড়া থেকে আজ পর্যন্ত যত লেখা হলো, কত গবেষণার পরিসর যে বাবা পড়ে রয়েছে, তোরা জানিস নে, তোদের জানতে দেওয়া হয় না। অর্জুন যদি কিছু না মনে করে আমার ক্ষোভের কথা বলে ফেলি, আমরা অধ্যাপকরা কখনো কখনো চাপিয়ে দিই এইটা নিয়ে কাজ কর। আমার ভেতরে যে যিনি প্রকাশের জন্য, যে বস্তু প্রকাশের জন্য যন্ত্রণা ছটফট হচ্ছে, সে বস্তু যদি আমি আপনা আপনি সৃষ্টি করতে পারি, তাহলে সেইটা হয় আন্তরিক মৌলিক গবেষণা। তোমরা তাই করো বা, যা স্বতঃস্ফূর্ত সত্য হয়ে প্রতিভাত। তারপর চলে আসো অলঙ্কার শাস্ত্র। তোমরা কাব্য জিজ্ঞাসা নামে একটি বই পড়েছ, সেখানে ভামহর কথা শুনেছ, দ্বন্দ্বের কথা জেনেছ, পাণিনির কথা জেনেছ। তা সেখানেও তারা যখন রীতির আত্মা কাব্যস্য বলে, এই রীতিই তো স্টাইল বাবা। শব্দকে আটপৌরে না রেখে তার গায়ে অলঙ্কার বসিয়ে দিলেই বাক্য ট্রান্সফার টু কাব্য। এ তো বাবা স্টাইলের কথা। যারা স্টাইলের ভেতর দিয়ে প্রকাশ করতে পারে তার ভাষাকে, তারাই কবি হন, লেখক হন, গল্পকার হন। আমরা যারা পারি না, তারা হয়নি। তাহলে স্টাইল তো আমাদের পাশ্চাত্যে রয়েছে, তার জন্য পাশ্চাত্যের সাহিত্য খুঁজতে যেতে হবে কেন? আমি না ছোট করেই বলছি, অর্থাৎ পাশ্চাত্যের এরকম কোনো ভাগ হয় না। সমস্ত সৃষ্টির মর্ম মূলে একই অনুভব দানা বেঁধে ওঠে। হোয়াটস অ্যাকর্ডিং টু হোয়াটস হোয়াট আওয়ার সুইটেস্ট সং আর দোজ স্যাডেস্ট থট টেল স্যাডেস্ট থট। উপস্থাপন নৈপুণ্যে তার মতো স্টাইল হয়ে যায়। তাই বঙ্কিমচন্দ্র বিষবৃক্ষ যে তিকোন প্রেমের কাহিনী লেখেন, বিষয়বস্তু এক, সেই তিকোন প্রেমের কাহিনী নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন গৃহদাহ লেখেন, সেই একই প্রেমের কাহিনী নিয়ে, তিকোন প্রেমের কাহিনী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যখন চোখের বালি লেখেন, তিনটে উপন্যাসের বিষয়বস্তু এক হওয়া সত্ত্বে, তিনজন মানুষের লেখা, তিনটে বিষয়বস্তুর এক, শুধু স্টাইলের গুণে আমরা বারবার পড়ি এবং নতুন নতুন মনে হয়। কোন গুণে? শরৎবাবুর লেখা বঙ্কিম থেকে আলাদা, কোন গুণে রবীন্দ্রনাথের লেখা শরৎ থেকে আলাদা? এই যে ব্যাখ্যা বিশ্লেষণ, এটাই শৈলী বিজ্ঞান। বাবা বুঝতে পারছিস তোরা? হ্যাঁ স্যার। এবার আমরা তার পরের পাটে যাই, যে স্যার একটু একটু তো বুঝলাম, এবার আপনি একটু দৃষ্টান্ত সহযোগে বলবার চেষ্টা করুন যে কোন কোন স্টাইলে কোন কোন জিনিস আলাদা হয়। আমি এবার গবেষকদের কথায় আসি। কি আশ্চর্য ব্যাপার দেখ, এবং কি অদ্ভুত ব্যাপার, আমি এটা ফিল করেছি বাবা, যে আমাদের এক এক সময় এক এক ধরনের কথা, বিষয়বস্তু এক। আরে বাবা, গোটা পৃথিবীতে সাহিত্যের বিষয়বস্তু যদি এক কথায় বলা হয়, তাহলে বঙ্কিম বলে দিয়ে গেছে এ জীবন লইয়া কি করিতে হয়। জীবনের কথা লেখা। নাটক কি নিয়ে তৈরি? মানুষের জীবন। কবিতা বিষয়বস্তু কি? মানব জীবন।
ছোট গল্পের বিষয়বস্তু কি? মানব জীবন, প্রবন্ধের মানব জীবন। নট অনলি লিটারেচার বাবা, আমি তো বৃহত্তর দৃষ্টিতে দেখেছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, পৃথিবীর যেখানে যত পাঠ্যগ্রন্থ সবার বিষয়বস্তু এক। মানুষের নতুন থেকে নতুনের দিকে, অথবা রবীন্দ্রনাথের ভাষায় অন্ধকার থেকে আলোর দিকে তার গমন। বিজ্ঞান বলো, ডাক্তারি শাস্ত্র বলো, আমাদের সাহিত্য বলো, জ্যোতির্বিদ্যা বলো, সবেতেই তো বিষয়বস্তু এক, শুধু আলাদা হচ্ছে স্টাইলে। আমি আবারও সেটা বলে ঢুকে পড়ি যে কি আশ্চর্য বিষয় দেখো, ফ্যানটা একটু বাড়িয়ে দিই, এখনই কাশি শুরু হবে। বাবা শুনতে পাচ্ছিস তো ফ্যানের আওয়াজে? আমি খুব চেষ্টা করছি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, একটু সাহায্য করলে হবে। স্যার অনেক অল্প মানে কম শোনা যাচ্ছে। হ্যাঁ আসলে আমার গলাটা নেই রে আজকে। স্যার হঠাৎ কি হয়েছে আপনার? কদিন আগে ক্লাস করলাম, সেদিনও ঠিকঠাক ছিল। হ্যাঁ ওই কি কালকে কিছু বোধহয় কি হয়েছে আমি জানি না, ইনফেকশন মতো হয়েছিল। শুনতে পাচ্ছিস না? ফ্যান আরো বন্ধ করে দেবো? শুনতে হ্যাঁ পাচ্ছিস? স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ যেটা বলছিলাম বাবু, যে দেখ আমি তোদের ধরিয়ে দিই দু তিনটে জিনিস, কি ভালো লাগবে। আমাদের যে অনুভূতিগুলো আছে না, আমাদের ভালোবাসার একরকম অনুভূতি, স্নেহের একরকম অনুভূতি, আমাদের জিঘিংসা হত্যা করবার একরকম অনুভূতি, এই সব অনুভূতি প্রকাশের জন্য যে শব্দ, সেই শব্দের শৈলী, প্রকাশের শৈলী আলাদা আলাদা, জানিস কিরকম? দেখ আমরা যখন মায়ার কথা বলি, মায়া, মমতা, ভালোবাসা, উদারতা, এই শব্দগুলো সবই স্বরবর্ণ বেশি। আর স্বরবর্ণ পিচ্ছিল স্বর, স্বরবর্ণটা আমাদের মনের মধ্যে খুব জোরে জোরে আঘাত করে না। আমাদেরকে পেলব কোমল করে। তাহলে মায়া, দেখ মায়া দুটো আছে, মমতা, উদারতা, ভালোবাসা, এই আকারগুলো লাগিয়ে শুনতে শ্রুতিমধুরতা, যেগুলোর সঙ্গে আদরের যোগ, তার শ্রুতিমধুরতা। উল্টো দিকে দেখ এই শব্দটা বলছি, দেখ বাবা, হিংস্রতা, বিদ্বেষ, নিন্দা, হত্যা, খিস্তি খিস্তি। দেখ এখানে ব্যঞ্জন ধ্বনি বা যুক্ত অক্ষরগুলো এসছে, অর্থাৎ যেখানে আমাদের মনের ক্রুয়েলটি, জিঘিংসার প্রকাশ, সেই কথাগুলো না, সেই স্টাইল, কথা বলবার স্টাইলগুলো স্বরবর্ণের বেশি যোগ নেই। কিন্তু যেখানে আমাদের কোমল, নরম, পেলব, ভালোবাসার কথা, সেই কথাগুলোতে সব আকার লাগানো। এবার একটা দেখ, ধর আমি বলছি মার ওকে, ধর ওকে, ধর মার, আর এর মধ্যে আমার জিঘিংসা পোকা যাচ্ছে। হ্যাঁ আবার দেখো মেরো না ওকে, মেরো না, মেরো, দুটো স্বর চলে এলো। মার মানে হিংসা, মেরো না ওকে দয়া। বাবা বোঝাতে পারছি? হ্যাঁ স্যার, আমি ওটাই বলতে চাইছিলাম যে এটা তো মায়ার দিকে যাচ্ছে। কি শৈলী! এবার দেখ, যখন গান লিখেছেন, কবিতা লেখেন কবিরা, যখন ভালোবাসার কবিতা, স্নেহের কবিতা দেখবি, গুনে গুনে দেখবি, এটা গবেষণা, সেখানে স্বরবর্ণগুলো বেশি বেশি। রবীন্দ্রনাথের একটা গান করলে আমি তোকে বোঝাচ্ছি। উফ, গান কি করে গাইব রে ভাই, এমনি সব। তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যাহা চায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাওয়া
তোমারে পেয়েছি হৃদয় মাঝে। পুরো গানে স্বর আর ব্যঞ্জন নয়, শুধু স্বরের যোগ, স্বরের যোগ। অথবা ভালোবাসি ভালোবাসি, স্বর স্বর যোগ করছেন রবীন্দ্রনাথ। এইবার দেখ হিংস্রতার গান, ভালোবাসা নষ্ট হয়ে যাওয়ার গান একটা করে বুঝিয়ে দিই বাবা, তোরাই ধরে ফেলবি স্টাইলটা। নচিকেতার একটা গান শোন। তোমার পাড়া গেলে ঠ্যাং খোঁড়া করে দেবে বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা স্যার আমি নচিকেতা না তো, অঞ্জন দত্ত। রঞ্জনা আমি আর আসবো না। ঠ্যাং খোঁড়া ঠ্যাং। অঞ্জন দত্তের না স্যার? হ্যাঁ বাবা, স্যার গানটা তো অঞ্জন দত্তের গাওয়া। ও সরি সরি, অঞ্জন দত্তের। তাহলে এই যে পারবো না হতে আমি রোমিও, দুপুর বেলা তুমি ঘুমিও, আসতে হবে না আর বারান্দায়, রঞ্জনা আমি আর আসবো না। তোমার পাড়া গেলে তাহলে তোমারও আমারও, আর এখানে কাটা কাটা ব্যঞ্জনের যোগ। অতএব যারা লিখেছিলেন, এখন তুই প্রশ্ন করতে পারিস বাবা, যারা লিখছেন তারা কি এত ভেবে লেখে? ওরে পাগল, তাদের রসের কারবারি, তারা যে ওই সৃষ্টির মধ্যেই মোহিত হয়ে থাকেন, তারা যে আত্মভোলা, আপনি কোথায় কি লাগে অটোমেটিক তৈরি হয়ে যায় রে বাপ। যেমন পালবাড়ির ছেলে এমনিতেই তারা ঠাকুর প্রতিমা তৈরি করা শিখে যায়। তাহলে স্টাইল, আমি বলছি মৌলিকভাবে চিন্তা করবার ক্ষমতা দরকার। যে আমাদের ভালোবাসার কথাতে স্বরের যোগ, আর যেখানে ভালোবাসার বিনাশ ভাঙন সেখানে ব্যঞ্জনের যোগ। এটাই ভাষা তত্ত্বের সঙ্গে, ভাষা বিজ্ঞানের সঙ্গে শৈলীর গবেষণার যোগ। আমি একটা সুভাষ মুখোপাধ্যায় কবিতা শোনাই, তার আগে দু রকমের কথা শোনাই। এই যে ব্যঞ্জনের যোগ, পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় 1942 সালে কবিতা লিখছেন। বলছে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নে নেই নীল মদ্য, কাঠ ফাটা রোদ সেকে চামড়া। প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, ফুল খেলবার দিন নয়, কাঠ ফাটা রোদ সেকে চামড়া। যখন এই জীবন যন্ত্রণার কথা, জটিলতার কথা, নিরন্ন মানুষের আর্তনাদের কথা, রাজনৈতিক বেলেল্লেপনায়, রাজনৈতিক দ্বিচারিতায়, তাদের স্বার্থে এই কি বলবো 8-10টা বাড়ি পুড়ে যাওয়ার কথা, যন্ত্রণার কথা, সে কথা কি কখনো গোড গোড ভালোবাসার কথা হয় রে বাপ? তাই তার শৈলীটা এমন হয়ে যায়, তার শৈলীতে এই চোখা চোখা ব্যঞ্জন মিশ্রিত শব্দ চলে আসে। অর্থাৎ যখন তোমরা গবেষণা করার সময় সাহিত্যের শৈলী বিচার করবে, অনেকে অনেক কথা বলেছেন, সেগুলো তো করতেই হবে। আমি একটা মোটা কথা বলি বাপ, যে কোনো সৃষ্টির, সাহিত্য সৃষ্টির দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে তার ফর্ম, অর্থাৎ গাঠনিক, গঠনের দিক, আর একটা তার অ্যাস্থেটিক্স, নান্দনিক দিক। নান্দনিক, এই যে একটু আগে আমি যেটা বোঝাবার চেষ্টা করছিলাম, যে একই বিষয়, এটা শুনতে এমন লাগছে ওটা, এটা হচ্ছে তার নান্দনিক, দ্যাটস কল অ্যাস্থেটিক্স, সাইড অফ অ্যাস্থেটিক্স। আর এটা হচ্ছে তার গাঠনিক দিক। যেমন দেখো 2 বিঘা জমি, আমি তোমাদের চেনা চেনা জায়গা থেকে চেষ্টা করছি লাইনগুলো বলা। 2 বিঘা জমি কবিতার কি সুন্দর, তার ফর্মটা কিভাবে বাঁধলেন। আমি আগে তার বাইরে ফর্মের কথা বলছি, বিষয়বস্তুটা আবার পরে ঢুকছি। তাহলে শৈলী আমি প্রথমে দুটো ভাগে ভাগ করে নিলাম। একটা হচ্ছে কবিতা, গল্প, উপন্যাসের গঠনটা
কিভাবে গঠন করেন বা গঠনের মধ্যে কি কি আছে সেটা বিচার করে রাখেন। দুটো লাইন বলি বাবা, শোনো। শুধু বিঘা 2 ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে। বাবু কহিলেন, বুঝেছ উপেন, ও জমি লইব কিনে। রবীন্দ্রনাথ প্রথম লাইন লিখছেন, শুধু বিঘা 2 ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে। এই যে শুধু বিঘা 2, বোর্ড হলে ভালো হতো, দয়স্য হস্যই 2 ছিল মোর ভুই, আবার ভুইয়ে ভয়স্য হাস্যই আছে। আমরা যদি এই প্রথম পর্বটা, প্রথম লাইন, তার নিচে দ্বিতীয় পর্ব লিখে দিতাম, তাও চরণান্তিক মিল পেতাম। একটু প্লিজ ধ্যানটা রাখ বাবা, অনলাইন তো সামনাসামনি হলো তো, তাই নয় কি? এই যে শুধু বিঘা 2 ছিল মোর ভুই, অর্থাৎ 2 মিল আবার ভুইয়ে মিল, আর সব গেছে ঋণে। তারপরের লাইন, বাবু কহিলেন, কহিলেন বুঝেছ উপেন, ওই যে পেন, প্লেন আর পেনের মিল আছে, অর্থাৎ ভেতরে ভেতরেও একটা মিল কাজ করছে। পুরো একটা লাইনের শেষে যেমন মিল, পর্বে পর্বে মিল। কিছু কবিতা পর্বে পর্বে মিল থাকে না, শুধু চরণান্তিক মিল থাকে। রবীন্দ্রনাথের এই কবিতায় চরণান্তিক যেমন মিল, পর্বে পর্বে মিল, পর্বান্তরে মিল। বাবা বুঝতে পারছিস? কেউ বোর্ড থাকলে দেখিয়ে দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমি যখন বা তুমি যখন গবেষণা করার সময় শৈলী বিচার করবে, 50টা 100টা কবিতা বেছে তুমি এই একটা দিক পেলে যে এই কবিতার, এই দেখো পর্বে পর্বে মিল, আবার এর অন্তে মিল। তুমি অমন, এই যে তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার এই রূপ সেজে তোমার ভালোবাসার ছবি। এখানে দেখো পর্বে পর্বে মিল নেই, শুধু চরণান্তিক মিল। তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার এ রূপ সেজে তোমার ভালোবাসার ছবি। কবি আর ছবিতে মিল, এ কিন্তু বাবা ভেতরে ভেতরে মিল। তাহলে এই যে সন্ধানী শৈলীটা, তাহলে এই কবিতা একরকম শুনতে লাগলো, কিন্তু 2 বিঘা কবিতাটা আরো বেশি বেশি শুনতে আরো বেশি ভালো লাগছিল, কারণ ওই পর্বে পর্বে শব্দে শব্দে মিল। আর এই একই কারণে যখন কবি গানে অসীম সরকার কবি গান, এপার বাংলা ওপার বাংলার এখনো পর্যন্ত শ্রেষ্ঠ কবি গায়ক অসীম সরকার, তখন তার কবি গান শুনতে ভালো লাগে, কারণ তার পর্বে 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 মিল। আর অন্যরা যখন কবি গান গাইছেন তখন তার লাইনের শেষে মিল। এই যে কি সুন্দর বুঝে গেলে বাবা। তাহলে এই তো গবেষণার বোধটা তো তোমার প্রতিদিনের যাপনের মধ্যে রয়েছে। এবার আমি একটু, এটা তো গঠন দিলাম, এবার একটা ভাবের দিকে আসি বাবা। মানে ওই যেটা বলছিলাম অ্যাস্থেটিক্স, নান্দনিক, ওটা তো উনি গঠন করলেন। শুধু বিঘে 2, বুঝতে পারলাম, ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে। বাবু কহিলেন, বুঝেছ উপেন, ও জমি লিব কিনা। গঠনটা হলো। আমি বলছি কিছু কিছু কবিতা অ্যাস্থেটিক্স, নান্দনিক অনুভূতির মধ্যে এবার যায়। আমি ঋণ স্বীকার করি, ঋণ স্বীকার করে নিয়ে বলি, আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় যে অধ্যাপক, বাবা 1 সেকেন্ড, এটা কি হলো, হ্যাঁ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিপ্লব চক্রবর্তী, উনি জয় গোস্বামীর একটি কবিতার অদ্ভুত শৈলী বিচার করলেন, তার অ্যাস্থেটিক্স শৈলী। কি করলেন উনি দেখালেন, মালতীবালা বালিকা বিদ্যালয়, বোধহয় তোমরা সকলে এই কবিতাটা জানো, অনেকে বেশিরভাগই শুনেছ। ওই যে বেনি মাধব, বেনি মাধব, এই কবিতাটা, আমি তোমার বাড়ি যাব, তুমি কি আর আমার কথা ভাবো, এই কবিতাটা আছে না বাবা, শুনেছ তো? স্যার বেনমাধব, শুনেছ হ্যাঁ নিশ্চয়। স্যার। তা এই কবিতাটা বিপ্লব চক্রবর্তী স্যার দেখলেন 4টে স্তবক আছে, এই 4টে স্তবকের ভেতর দিয়ে আসলে কবি জয় গোস্বামী
অ্যাকর্ডিং টু বিপ্লব স্যারের কথা বলছি, উনি যেটা দেখবার চেষ্টা করলেন যে একটা প্রেমের সূচনা থেকে তার ভেঙে যাওয়া, ব্যর্থতা, বিরহ পর্যন্ত পুরো স্তরগুলো উনি দেখাতে দেখাতে আসছেন। বেনি মাধব, বেনি মাধব, আমি তোমার বাড়ি যাব, বেনি মাধব। প্রথম স্তবকে দেখাচ্ছে যে বেনি মাধব শব্দটির 5 বার উচ্চারণ আছে। বেনি মাধব, তোমার সঙ্গে লুকিয়ে দেখা হয় শ্রীলেখাদের বাড়ি, যখন আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। অর্থাৎ পূর্বরাগের অবস্থায়। এবার তো তোমাদের মধ্যে তোমরা মিলিয়ে নাও বাবা, যখন আমাদের প্রথম অনুরাগ জাগে, ভালোবাসার প্রণয় জাগে, আমি বৈষ্ণব পদাবলিতেও যাবো যদি গলাটা পারমিট করে, জানি না। প্রথম যখন আমাদের পুরো রাগের অবস্থা থাকে, তখন পূর্বরাগ আক্রান্ত নায়ক বা নায়িকা পরস্পরের কথা বেশি বেশি মনে পড়ে। প্রেমের প্রথম যখন শুরু হচ্ছে না বাবা, তখন তার কথা খুব বেশি 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 মনে পড়ে। সকালে, বিকালে, রাতে, দিনে খুব বেশি বেশি মনে পড়ে। অদ্ভুতভাবে এই 4টে স্তবকের প্রথম স্ট্যান্ডায় দেখাচ্ছে এই বেনি মাধব নামটি 4 বার আছে। অর্থাৎ ওই বেনি মাধবের কথা বারবার। এই বেনি মাধবের জন্যে আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। তার মানে কি? আমি আমার উদ্যত নব যৌবনকে তোমার জন্য সংরক্ষণ করছিলাম, রেখেছিলাম। তাই ওই স্বল্প বসনা জামাতে, ফ্রকে আমি আমাকে হয়তো আটকাতে পারছিলাম না, তাই 12 হাত শাড়ি পরে আমি আমাকে গোপনে রেখেছিলাম শুধু তোমার জন্যে। যে যৌবনকে আমি তুলে দিয়েছিলাম লুকিয়ে, কোথায়? আমাদের বান্ধবীর বাড়িতে। সেই বেনি মাধব, তুমি আমাকে চিট করলে। পরের প্যারাতে দেখাচ্ছে সেই বেনি মাধব তার ভেতর এবার দোষ ত্রুটি খুঁজে পাচ্ছে। এটা আমার একদম খুব প্র্যাকটিক্যালি, খুবই প্র্যাকটিক্যাল। তার খারাপটা বা কিছু সীমাবদ্ধতা ধরা পড়ছে, তখন বেনি মাধবের উচ্চারণটা কমে আসে, তখন তার ওই ব্যবহারগুলো মনে থাকে। তাই পরের স্ট্যান্ডা বেনি মাধবের উচ্চারণটা কমে 3 হয়ে যায়, পরে আরও কম হয়। এর শেষ স্ট্যান্ডায় বেনি মাধবের নামটি নেই, কারণ বেনি মাধব তখন অন্য জায়গায় চলে গেছে ভুলে। এবং মেয়েটি বলছে, বেনি মাধব, কেমন হতো আমি যদি এখন নষ্ট মেয়ে হই। তুমি আমাকে চিট করলে, ছলনা করলে, তুমি যেভাবে কথা দিয়েছিলে কই শেষ পর্যন্ত সেই কথাটা রাখলে না। তুমি তো এইভাবে আমাকে কথা দাওনি যে তোমার আমার সম্পর্ক শুধু এই লুকানো, লুকিয়ে। এভাবে যদি স্পেনটা শুরু হতো আমি কিছু মনে করতাম না। কিন্তু এই যে শেষে গিয়ে তাদের ছাড়াছাড়ি হচ্ছে, তোমাদের প্রেম, মানুষের প্রেমও দেখা গেছে যে এই ধরনের প্রেম, প্রথম তার কথা অনেক বেশি বেশি ভাবা, আস্তে আস্তে কমতে কমতে শেষে যখন ছাড়াছাড়ি হচ্ছে, তখন কোনো অবস্থাতে তার নামটা পর্যন্ত আমরা ঘৃণায় উচ্চারণ করি না। তাহলে এই কবিতার মধ্যে কবি জয় গোস্বামী কি প্রেমের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ছবি আঁকতে আঁকতে গেলেন না? আমাদের যাদের একটু অ্যাস্থেটিক সেন্স রয়েছে, নান্দনিক অনুভব রয়েছে, তারাই কিন্তু এটা বুঝতে পারে। কি অসাধারণ শৈলী বল দেখুন। তোমরা কি বুঝতে পারলে বাবা? অমিত, শুনতে পাচ্ছি আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি।